আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা, দারুণ বোলিংয়ে ম্যাচ সেরা ঋতুমণি। শনিবার বিএনপির সাথে আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার, গুরুত্ব পাবে রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কার্যক্রমের সুপারিশ। ডিসি পদায়ন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয় দাবি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের, অভিযোগ তদন্তে 3 উপদেষ্টাকে দায়িত্ব প্রদান। এবং ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা ঘটনায় নাগরিক কমিটির 2 অভিযোগ দায়ের, ট্রাইব্যুনালে 51 অভিযোগের সবগুলোরই প্রধান আসামি শেখ হাসিনা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। দারুণ জয়ে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ আসর শুরু হলো বাংলাদেশের। স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো টিম টাইগ্রেস। আগে ব্যাট করা বাংলাদেশ 7 উইকেটে করে 119 রান। জবাব দিতে নেমে স্কটিশ নারীদের ইনিংস থেমে যায় 103 রানে। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ঋতুমণি। আরও জানাচ্ছেন আরিফ চৌধুরী। 10 বছর পর বিশ্বকাপে কোনো ম্যাচ জিতল বাংলাদেশ। 2014 সালের বিশ্বকাপের পর এই প্রথম জয়। শারজার মাঠে টস জিতেছিলেন টাইগার্স ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং বেছে নিতে ভুল করেননি তিনি। ওয়ানডাউনে নামা সোভানা মুশতারি 36 আর ওপেনিংয়ে সাথী রানি করেন 29। টপ স্কোর এ দুটি। ক্যাপ্টেন জ্যোতির ব্যাট থেকে আসে 18 বলে 18 রান। 7 উইকেট হারিয়ে 119 রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাব দিতে নেমে বাংলাদেশি বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের জালে আটকে যায় স্কটিশ নারীদের সকল প্ল্যান। এক প্রান্তে কিপার ব্যাটার সারাহ ব্রাইস চেষ্টা করলেও বাধ্য হন আত্মসমর্পণে। সারাহ ব্যক্তিগত 49 রানে অপরাজিত থাকলেও ম্যাচ জিতে বাংলাদেশ। দারুণ বোলিংয়ে 15 রান খরচায় কার্যকর 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ঋতুমণি। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে শনিবার বিএনপির সাথে আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। আলোচনায় প্রাধান্য পাবে রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কাজের অগ্রগতি। এরই মধ্যে 5টি কমিশন চূড়ান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাদি মাহমুদ জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। আলোচনায় উঠে আসে রাষ্ট্র সংস্কারের নানা বিষয়। সে সময় গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ নিয়ে স্থায়ী সমাধানের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শ্রমিক ভাই বোনদের যে প্রোটেস্টটা সেটার বিষয়ে তারা যেন স্টেপ নেন। প্রেস সচিব বলেন, বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়েই শনিবার থেকে 3য় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার কার্যক্রমের জন্য সুপারিশ নেবেন তারা। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের
যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রেস সচিব। একটা রিপোর্ট এসছে আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে, আমরা খতিয়ে দেখছি যে এই রিপোর্টটার সত্যতা কতটুকু। আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ান। আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি। মালদ্বীপ ও কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি ও রপ্তানি নীতি চূড়ান্ত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জেলা প্রশাসক হিসেবে পদায়ন নিয়ে অর্থ লেনদেন বিষয়ক কথা বলার অভিযোগ উঠেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে। তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন তিনি। অভিযোগ তদন্তে 3 উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। যাত্রাবাড়ি, মিরপুর ও লক্ষ্মীপুরে 3 হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, আগামী 4 মাসের মধ্যে সংস্কারের পর মূল ভবনেই বিচার কাজ শুরু হবে। সাইবার নিরাপত্তা আইন সহ সব কালো আইন পর্যায়ক্রমে বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, নাগরিকদের সুরক্ষায় নতুন আইন করা হবে। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। সাইবার নিরাপত্তা আইনের আওতায় হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান আসিফ নজরুল। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করবো নাকি স্পিড অফেন্স সব বাতিল করে দিব, আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া, নাগরিকদের সুরক্ষা দেওয়া। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগে পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব তার উত্তর দিয়েছি। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। গণতন্ত্রের ধারা ব্যাহত না করে রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার চায় বিএনপি। দলের নেতারা বলেছেন, আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। তারা জানিয়েছেন, দলকে সংগঠিত করার পাশাপাশি আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়াচ্ছেন বিএনপি নেতারা। রাহুল রায় জানাচ্ছেন। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত সময়ে নির্বাচনের কথা যেমন বলছে, তেমনি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের কথাও বলছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 6টি খাতে সংস্কারের জন্য এরই মধ্যে 6টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপি নেতারা বলছেন, সঠিক পরিকল্পনা থাকলে সংস্কারে খুব বেশি সময় লাগবে না। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সংস্কার এবং রাজনৈতিক দলের বক্তব্যের একটা সমন্বয় হলে পরে ওটা যথার্থ সংস্কার হবে। এবং আমরা আবার মনে করি যে মানে বাংলাদেশে আর কখনোই যাতে গণতান্ত্রিক ধারা কোনোভাবেই বিচ্ছিন্ন না হয় এবং এই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে এবং কোনো কর্তৃত্ববাদের যাতে আবার উত্থান না ঘটে, সেই ধরনের পদক্ষেপগুলো, আইনগুলো তো হওয়া দরকার ওই সংস্কারের মধ্যে। পুলিশ প্রশাসন আছে, বিচারালয় আছে, তারপর আমার নির্বাচন কমিশন আছে। এই সব প্রতিষ্ঠান তো আপনি একবারই শুরু করতে পারেন, কারণ প্রত্যেকটা পার্টি কিন্তু আমার অ্যাডভাইজার আছে, আমার টিম আছে, তাই না? তো এমন না যে আমি একটা শেষ করে একটা ধরবো। তাহলে সবগুলো ডিপার্টমেন্ট যদি একসাথে কাজ শুরু করে সাইমালটেনিয়াসলি, তাহলে কি হবে, তার একটা টাইম ফ্রেম হবে, এতদিনের ভিতরে এটা শেষ করতে পারবো। মাইক্রো কন্ট্রোলিংয়ে এটাকে ব্রেকডাউন নিয়ে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সময়টা 1.5 মাস 1.5 বছর দরকার, তা 1 বছর দরকার। রাজধানীতে নানা কর্মসূচির পাশাপাশি জেলা ও থানাভিত্তিক সমাবেশ করছে বিএনপি। সমাবেশগুলোতে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতারা জানালেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ চলছে। এই আন্দোলনে প্রায় 14-15 শুধু রিক্সাওয়ালাই মারা গেছে বিএনপি সমর্থিত। এদের আমরা বাসায় খোঁজ খবর নিয়েছি, তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করা এবং কারো পরিবার দিনাজপুরে, কারো পরিবার হয়তো ফেনীতে, সেখানে গিয়েও আমরা বিএনপি পরিবারের নামে বা বিএনপির
বিভিন্ন নেতৃবৃন্দ নানাভাবেই সেই কাজগুলো করছেন এবং এগুলো সম্পূর্ণ এই কাজগুলোকে তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। রিফর্ম বলেন আর সংস্কার বলেন, যাই বলেন, প্রত্যেকটা কাজ কিন্তু গণতন্ত্রের একটা অংশ। সেই অংশগুলো কিন্তু বিল্ড আপ হচ্ছে, আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে এবং এই বিল্ড আপের ভিতরে আমাদের সংশ্লিষ্টতা আছে, আমাদের সহযোগিতা আছে। আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য যে যে স্টেপ নেওয়া দরকার সেগুলো আমরা নিচ্ছি। বিএনপি নেতারা বলেছেন দলকে সুসংগঠিত করতে শৃঙ্খলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। নরওয়ের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে নরওয়েকে সহায়তা করার আহ্বান জানান রাষ্ট্রপতি। পরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তার প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য উন্নয়ন অংশীদাররা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনে কার্যকর উদ্যোগ নেবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি রকেট হামলায় 9 জন নিহত এবং 14 জন আহত হয়েছে। গত 24 ঘন্টায় 100 জন নিহত হয়েছে। এখনও পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 2000 লেবানিজ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তাদের বিমান বাহিনী বৃহস্পতিবার বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরেও হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের মারুন আল রাজ গ্রামে প্রবেশের সময় ইসরায়েলি সেনাদের ওপর বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডানান সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে যে শিগগিরই ইরানের হামলার প্রতিশোধ নেওয়া হবে। ইরানে হামলা চালালে পাল্টা কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় হামাস সরকারের প্রধান রাভি মুস্তাহা নিহত হয়েছে বলে দাবি করছে আইডিএফ। এবারে কৃষি সংবাদ। জনপ্রিয় ফল আঙ্গুর প্রথমবারের মতো চাষ করে সফল হয়েছেন চাঁদপুরের উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া। বাণিজ্যিকভাবে এই উদ্যোক্তা ইতিমধ্যে 20 শতক জমিতে আঙ্গুর চাষাবাদ শুরু করেছেন। চাঁদপুর জেলায় আঙ্গুর চাষের জন্য বিশেষভাবে উপযোগী বলে দাবি স্থানীয়দের। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধার সাঘাটার বস্তাপচা তেনাছেড়া খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে খালটির 7 কিলোমিটার সংস্কার করা হবে। খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ। এ সময় বক্তৃতা করেন সমবায় সমিতির সভাপতি শেখ সাদি রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। এই খালটি সংস্কারের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি খালের পানি ব্যবহার করে স্থানীয়রা নানাভাবে উপকৃত হবেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সরকারের কোনো পর্যায় থেকে অন্যায় নির্দেশনা চান না ব্যাংক মালিকরা। সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন তারা। ব্যাংক পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএফবির নেতারা আর্থিক খাত সংস্কারে সরকারের সঙ্গে সহযোগী হয়ে কাজ করার অঙ্গীকার করেন। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের নেতৃত্বে বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পরিচালকরা অংশ নেন বৈঠকে। বৈঠক শেষে ব্যাংক মালিকরা বলেন, অন্তর্বর্তী সরকারের দক্ষ নেতৃত্বে ব্যাংক খাত আগের চেয়ে শক্তিশালী হবে বলে আশাবাদী তারা। অর্থ উপদেষ্টা জোর দিয়েছেন সুশাসন এবং নিয়ম মেনে ঋণ দেওয়ার উপর। যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, এই ডিফল্টার যারা, তাদেরকে
কোর্টে জানি যারা তারা আসতে না পারে, তারা করে বিদেশ থাকে, তারা ছেলে পেলে সব নিয়ে পালা চলে গেছে। ওরা ব্যাংকে প্রত্যেক ব্যাংক মিলে টাকা পায় ৫-১০ কোটি টাকা। আমরা বললাম যে এটা ফিউজিটিভ পারে, পলাতকদের কোনো রাইট নাই যে কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে, এটা দেওয়া উচিত না, এটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। মানে উনি কানাডায় বসে আছে, এখানে তো আপনি উকিল তো আপনাকে পাঠা দিয়েছি আর ইয়েতে কোর্টে, উনি যাহার কন্টেস্ট করতেছে, তাকে ফিজিক্যাল এখানে আসতে হবে। সে পালা আসলে ধরা কেউ নেই, আমরা টাকা পাবো, ফেরত পাবো কেমন? যারা সরকারে বসে আছেন তাদের না বলে যে এসকে টাকা দিয়ে দাও, ওখান তো টাকা দিতে বাধ্য হয়েছে, যে সালাম যা করে করতে দাও, এইসব করে দেওয়া হয়েছে সরকার থেকে, যে চলে গেছে এখান থেকে হয়তো গেলে করছে দাও, যার জন্য গেলে ঘটনা করছে। আর আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এই সময়টায় ব্যাংকাররা যথাযথভাবে ঋণ দেবে, যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুত না হয়। আর তারপরে আমি একটা বলছি অন্তর্ভুক্তিমূলক ঋণ, মানে ছোট মিডিয়াম এন্টারপ্রাইজ, যারা অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে আপনার ঠিক যথাযথভাবে ঋণ পায় না, সেটাকে ইসে করার জন্য। আর সর্বোপরি আমি বলছি গভর্নেন্সটা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিচালন এবং গভর্নেন্সের জন্য সুষ্ঠু। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি।